আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আমার কথা শোনা যাচ্ছে কিনা? সমস্যা নেই তো, আমি এসে দেখছি। অফ করে দেন। আচ্ছা আচ্ছা, এটা ছিল। Okay. হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে, একটু বলবেন। আচ্ছা, আজকে আমাদের যে আলোচনার বিষয় যেটি আছে সেটি হচ্ছে বাক্য শুদ্ধি। হ্যাঁ, এখন দেখেন, বাক্য শুদ্ধি এটা যখন আপনি পড়তে যাবেন, আপনাদেরকে আমি দেখেন যখন বাক্য পড়িয়েছিলাম, বাক্যের যোগ্যতা, হ্যাঁ, বা বাক্যের গুণ, এই গুণ নিয়ে আলোচনা করেছিলাম। গুণের মধ্যে যোগ্যতা ছিল, এই যোগ্যতার যে কয়টা কারণে যোগ্যতা হারায় বাক্য, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমি 6টা কারণে যোগ্যতা হারায়, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু লক্ষ্য করবেন এদিকে। হ্যাঁ, এস এম কে জানি সালাম দিয়েছেন, মশিউর রহমান। আচ্ছা, লক্ষ্য করবেন। তাহলে দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে বাক্য তার যোগ্যতা হারায় 6টি কারণে। এই যে 6টি যে কারণ দেখিয়েছিলাম, এগুলো কি আপনার এই বাক্য শুদ্ধিতে লাগে, প্রয়োগ অপপ্রয়োগে লাগে, প্রয়োগ অপপ্রয়োগ। হ্যাঁ, প্রয়োগ অপপ্রয়োগ, কথা বুঝেছেন? এগুলোতে প্রয়োজন পড়ে এগুলো। তো ব্যাপার হচ্ছে, আপনি যখন এই বাক্য শুদ্ধি বা প্রয়োগ অপপ্রয়োগ যখন পড়তে যাবেন, সেখানে আপনি বেশ কিছু শব্দ, মানে বেশ কিছু বিষয় লক্ষ্য করবেন। প্রথম যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে বানান ভুল। বানান ভুল, হ্যাঁ, বানান ভুল। বানান ভুল, বানান ভুলটা কেমন দেখবেন? বানান ভুলটা দেখবেন কিছু সন্ধিজনিত ভুল আছে। সন্ধিজনিত ভুল, যেমন দেখেন শব্দটা ছিল অনুদিত, এই শব্দটা আছে কি, আছে, আছে কি, আছে অনুদিত, এইভাবে দেওয়া আছে। দেখেন, বলছি ঢাকা ও রাজশাহীর মধ্যে, রাজশাহীর মধ্যে ঢাকা বৃহত্তম। ঢাকা বৃহত্তম, এই যে দেখেন, এটা ভুল। কেন ভুল? দেখেন, আপনাদেরকে আমি বিশেষণ পড়াতে যে আপনাদেরকে আমি পড়িয়েছিলাম অতিশায়ন। অতিশায়নে যখন দুইটা বস্তুর মধ্যে তুলনা করা হয়, তখন সেখানে তম যুক্ত করতে হয় না, সেখানে যুক্ত করতে হয় তর। আর যখন দুইয়ের অধিকের সাথে তুলনা করতে হয়, তখন সেখানে তম যুক্ত করতে হয়। যেমন বলছি কি, বলছি মেঘনা দীর্ঘতম নদী। দীর্ঘতম নদী, লক্ষ্য করবেন, মেঘনা দীর্ঘতম নদী। তাহলে এই যে দীর্ঘতম, এটা হচ্ছে কি অতিশায়ন। আপনি দীর্ঘতমতে কখনো দীর্ঘতর লিখতে পারবেন না। দীর্ঘতর যদি লিখেন তাহলে এটা ভুল হবে। অর্থাৎ দীর্ঘতর যদি আপনি লিখেন, তাহলে এই জায়গাতে দুইটা বস্তু থাকতে হবে, দুইটা বস্তু থাকতে হবে। এই দেখেন, আপনাদেরকে আমি এগুলো সব পড়িয়েছি, অতিশায়ন পড়িয়েছি, বিশেষণের অতিশায়ন, এগুলো আপনাদেরকে পড়িয়েছিলাম। তো এই সমস্ত বিষয়ের কারণে বাক্য অশুদ্ধ থাকে, বাক্য ভুল থাকে। সে বাক্যটাকে এভাবে শুদ্ধ করতে হয়। হুম, প্রথমে থাকে বানান ভুল, সেটা সন্ধিজনিত হতে পারে, প্রত্যয়জনিত হতে পারে, বা হতে পারে কি জনিত, আপনার ওই যে উপসর্গ যোগে গঠিত শব্দ ভুল দেওয়া আছে, ভুল উপসর্গ প্রয়োগ ঘটেছে। হ্যাঁ, মানে বানান ভুল, বিশেষ করে বানান ভুল, এই বানান ভুলগুলো থাকে। তারপরে কিছু শব্দ থাকে, যেমন বাহুল্য দোষ। কি থাকে? বাহুল্য দোষ। বাহুল্য দোষ বলি আমি এগুলোকে, কারণ দেখেন বলছে কি আয়ত্তাধীন, আয়ত্তাধীন। দেখেন, এই আয়ত্তাধীন, এই আয়ত্তাধীন শব্দটা অপপ্রয়োগ। কেন অপপ্রয়োগ? দেখেন, এই যে শব্দ হবে আয়ত্ত, আয়ত্ত যোগ অধীন। আয়ত্ত যোগ অধীন যদি আপনি করেন, দেখেন এখানে দুইটা শব্দ আছে। আয়ত্ত বলতে যা বোঝায়, অধীন বলতেও তাই বোঝায়। এই জন্য আপনি অধীন লিখতে পারবেন, আপনাকে শুধু লিখতে হবে কি আয়ত্ত। আয়ত্ত লিখতে হবে, আয়ত্তাধীন লিখা যাবে না। কথা বুঝেছেন? এইরকম আপনি বিভিন্ন ধরনের ত্রুটি দেখতে পাবেন বাক্যের ভিতরে, বিভিন্ন ধরনের ত্রুটি দেখতে পাবেন আপনি বাক্যের মধ্যে। আরো যদি আমি বলি, বাক্যের মধ্যে আপনি বাচ্যজনিত ত্রুটি দেখতে পাবেন। বাচ্যজনিত ত্রুটি, বাচ্যজনিত, বাচ্যজনিত ত্রুটি দেখবেন। লিঙ্গজনিত ত্রুটি দেখবেন, লিঙ্গজনিত ত্রুটি। হুম, জেন্ডার জনিত ত্রুটি আপনি দেখতে পাবেন। বিশেষণজনিত আপনি ত্রুটি দেখতে পাবেন, বিশেষণজনিত, বিশেষণজনিত আপনি ত্রুটি লক্ষ্য করবেন। অর্থাৎ আপনি বাক্যের মধ্যে বিভিন্ন ধরনের আপনি ত্রুটি দেখবেন। যেমন আপনি দেখতে পাবেন কি, বাহুল্য দোষের ত্রুটি দেখতে পাবেন। বাহুল্য দোষ আপনি ত্রুটি দেখবেন, কি ত্রুটি জানেন? আপনি ত্রুটি দেখবেন
বাগধারা ত্রুটি দেখবেন, বাগধারা, এটা প্রচুর আসে, বাগধারা জনিত ত্রুটি প্রচুর আসে, প্রচুর আসে। হুম, প্রচুর আসে এটা। তো আপনি বাক্যের মধ্যে বিভিন্ন ধরনের ত্রুটি লক্ষ্য করবেন, কথা বুঝেছেন? বিভিন্ন ধরনের ত্রুটি আপনি বাক্যের মধ্যে দেখবেন, বা বাক্যের মধ্যে আপনি বিভিন্ন ধরনের ত্রুটি আপনি পাবেন। কথা বুঝেছেন আমার? আমার কথা কি বুঝছেন বলবেন? বুঝলেন? বুঝলেন? ওয়ালাইকুম আসসালাম হালিমা শিমু, কেমন আছেন হালিমা শিমু? আচ্ছা, আসেন একটু দেখেন, আমরা একটু সামনে আগাই। আমি একটা ত্রুটির কথা যদি বলি, সেটা হচ্ছে কি আর কি। হ্যাঁ, কি আর কি, এই দুইটার মধ্যে এই দুইটার প্রয়োগ আপনাকে ভালো করে বুঝতে হবে। কয় দীর্ঘিকার কি, যেটা এই কিটা আপনি কি, এই কিটা আপনি বসাতে পারবেন সর্বনাম হিসেবে, এই কিটা আপনি বসাতে পারবেন বিশেষণ হিসেবে, বিশেষণ। আর কয় দৃষ্টিকারে কি, এই কিটা আপনি বসাতে পারবেন অব্যয় পদ হিসেবে, অব্যয় পদ, অব্যয় পদ হিসেবে। মানে আপনি হ্যাঁ বা না এর বিকল্প আপনি এটা বসাতে পারবেন। কেমন? সাউন্ড শোনা যায় না? সাউন্ড তো শোনা যাওয়ার কথা। আচ্ছা, দেখেন বলছি কি, এই কি এর প্রয়োগে কি বলছি, অব্যয় পদ, হ্যাঁ বা না। হ্যাঁ, হ্যাঁ বা না। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। হালিমা শিমু ভালো আছেন, জাহিদ হাসান সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আহ কে এম খান মোহাম্মদ আলামিন, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন, ওয়ালাইকুম আসসালাম। লক্ষ্য করেন, দেখেন বলছি কি, এই তুমি কি যাবে, তুমি কি যাবে, তখন আমরা কি বলি, হ্যাঁ যাব, না যাব না। এই যে হ্যাঁ না, এই উত্তরের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে কয়ের শিকারে কি। আপনি কিন্তু এই জায়গাতে তুমি কি যাবে এভাবে লিখতে পারবেন না, তুমি কি যাবে এভাবে লিখবেন না, এভাবে লিখলে এটাই হচ্ছে ভুল, এইটাই ভুল, এটাই ভুল। কথা বুঝেছেন? তাহলে বলছি যে তুমি কি দেখেছো, তুমি কি দেখেছো, কি দেখেছো, লক্ষ্য করেন এই বাক্যের দিকে তাকান, তুমি কি দেখেছো। হ্যাঁ, তুমি কি দেখেছো, এই কি দিয়ে বোঝায় কি জানেন? তুমি কি দেখেছো, বলছে আমি কি দেখেছি, হাতি দেখেছি, হাতি। তাহলে হাতি কি, হাতি একটা নাউন, এই নাউনের পরিবর্তে কি বসছে কিনা, নাউনের পরিবর্তে এই কি বসছে কিনা, বসেছে। তাহলে এটা কি, এটা হচ্ছে সর্বনাম। এই কিটা হচ্ছে সর্বনাম, এই কিটা হচ্ছে সর্বনাম, সর্বনাম। প্রশ্ন জিজ্ঞাসার ক্ষেত্রে যখন কি বসে, দীর্ঘইকার দিয়ে যে কিটা বসে, সেটা সর্বদা কি হয়, সর্বনাম হয়, সর্বনাম। কথা বলছেন আমার? একটু রেসপন্স করবেন। এরপরে দেখেন, আমি যদি এই বিশেষণ হিসেবে দেখতে যাই, এই কিকে যদি আমি বিশেষণ হিসেবে দেখতে যাই, তাহলে কিরকম দেখবো, কিরকম দেখবো? দেখেন বলছি কি, যে কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর মেয়ে, কি ভয়ঙ্কর মেয়ে। দেখেন মেয়েটা কেমন, মেয়েটা ভয়ঙ্কর, কেমন ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। এই কি দিয়ে বোঝানো হচ্ছে অনেক বেশি, অনেক 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 বেশি, প্রচুর 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 ভয়ঙ্কর মেয়ে। তাহলে এই কিটা লক্ষ্য করেন, এই জায়গাতে এই কিটা কি, এই কিটা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। এই জন্য এই কি আর এই কি, দুই কি এর মধ্যে পার্থক্য আছে, পার্থক্য আছে, সেই পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। বুঝলেন কিনা বলেন? তাহলে একটু আমরা সামনে আগাই।
বুঝিয়াছেন আপনারা? বলেন বলেন বলেন, বুঝিলেন কিনা? হুম, ধন্যবাদ, বুঝছেন সবাই। ওকে। শাহাদাত রাকিব, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন শাহাদাত রাকিব? কি রকম, কিভাবে, হ্যাঁ, কিভাবে, কি রকম কিভাবে, হ্যাঁ, কি রকম কিভাবে? আচ্ছা, কিসে, কিসে বা কিসের, হ্যাঁ, কিসের, এই শব্দগুলো দেখবেন। কখনো, কখনো আপনি কি রকম, কি রকম এভাবে লিখবেন না। কিভাবে কখনো এরকম লিখবেন না, হ্যাঁ। কিসে কখনো এভাবে লিখবেন না। কিসের কখনো এইভাবে লিখবেন না, এভাবে লিখবেন, সবগুলো ভুল হবে, সবগুলো ভুল হবে। দেখেন, বর্ণনামূলক উত্তর মানেই, বর্ণনামূলক উত্তর মানেই সেখানে কয় দীর্ঘিকারে কি হবে, কয় দীর্ঘিকারে কি হবে, হ্যাঁ, এই কথাটুকু মনে রাখেন। হ্যাঁ, ধন্যবাদ আলামিন ভাই। হ্যাঁ, আচ্ছা, বর্ণনামূলক উত্তর মানে কয় দীর্ঘিকারে কি হবে, কথা বুঝেছেন? এবার আসেন 2 নম্বর, আকণ্ঠ পর্যন্ত। আকণ্ঠ পর্যন্ত, আচ্ছা আমরা তো জানি, হ্যাঁ, আমরা কি জানি দেখেন, অব্যয়ীভাব সমাসে যেমন আজীবন, আজীবন, আমরণ, আমরণ, সমুদ্র হিমাচল, হিমাচল, সমুদ্র হিমাচল, পাদমস্তক, হ্যাঁ, মস্তক, এই শব্দগুলোর আমরা ব্যাস বাক্য কি জানি? ব্যাস বাক্য জানি হচ্ছে আজীবন মানে কি জীবন পর্যন্ত, আজীবন মানে কি জীবন পর্যন্ত, আমরণ মানে কি মরণ পর্যন্ত, আর সমুদ্র হিমাচল মানে কি সমুদ্র থেকে, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, হিমাচল, হিমাচল পর্যন্ত। আপাদমস্তক মানে কি পা হতে মাথা পর্যন্ত, পা হতে মাথা পর্যন্ত। এখন দেখেন তো, এই জায়গাতে একটু লক্ষ্য করবেন, দেখেন তো, এই যে এই যে এই যে এই যে এই যে এই দিয়ে কি বোঝায়? পর্যন্ত। দিয়ে কি বোঝায়? পর্যন্ত। দিয়ে কি বোঝায়? পর্যন্ত। দিয়ে কি বোঝায়? পর্যন্ত। তাহলে সহজ কথা কি বলা যায় না, সমান পর্যন্ত, সমান পর্যন্ত। এখন যদি আপনি কোন শব্দের পূর্বে আও যুক্ত করেন, পরে যদি পর্যন্তও যুক্ত করেন, এটা হবে ভুল। আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে জীবন অথবা জীবন পর্যন্ত, আজীবন বা জীবন পর্যন্ত। কথা কি বুঝলেন? কথা কি বুঝলেন? বলবেন কথা বুঝছেন কিনা? বলবেন বুঝছেন কিনা?
বুঝছেন বুঝছেন? হুম, বুঝছেন। অত্র, তত্র, যত্র, এখানে তিনটা শব্দ লিখেছি দেখেন। এই অত্র মানে কি? এইখানে। তত্র মানে, আচ্ছা এইখানে না, এখানে লিখি, এখানে। তত্র মানে কি? সেখানে। যত্র মানে কি? যেখানে। এখন আপনি যদি ওই যে স্কুলে বলছে না অত্র বিদ্যালয়ে, অত্র বিদ্যালয়ে, অত্র মানে কি? অত্র মানে এখানে, তারা বোঝাচ্ছিল এই বিদ্যালয়ে। দেখেন, অত্র বিদ্যালয় মানে এই বিদ্যালয়ে না, অত্র বিদ্যালয় মানে এই বিদ্যালয়ে না, অত্র মানে কি? এখানে, এখানে, এখানে। অর্থাৎ এই এই অর্থে, এই অর্থে যদি এই অত্রটা বসানো হয় সেটা হবে অপপ্রয়োগ, সেটা হবে ভুল, সেটা ভুল। জীবনেরটা বললাম কি দেখেন, যেটা জীবনের কথা বললাম, জীবনের কথা যেটা বললাম সেটা বলছি কি, হয় আপনাকে বলতে হবে আজীবন, নয়তো আপনাকে বলতে হবে জীবন পর্যন্ত। অর্থাৎ এই আ এবং পর্যন্ত দুটো একসাথে লেখা যাবে না। কথা বুঝছেন? আমরণ, হয় আপনাকে বলতে হবে আমরণ, নয়তো বলতে হবে মরণ পর্যন্ত। আসমুদ্র হিমাচল বলতে হবে হয় আসমুদ্র হিমাচল, নয়তো বলতে হবে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। মানে হয় আপনাকে আ ব্যবহার করতে হবে, নয়তো পর্যন্ত ব্যবহার করতে হবে, দুইটার একটা, কখনো দুইটা একসাথে ব্যবহার করা যাবে না। এই কথাটা বললাম। তাহলে এখানে দেখেন, এই অত্র কথাটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এটা হবে ভুল, ভুল হবে। কেন? অত্র মানে এই না, অত্র মানে এখানে, তত্র মানে সেখানে, যত্র মানে যেখানে। বুঝেছেন? এরপরে দেখেন বলছি কি, আমরা একটা শব্দ ব্যবহার করি আভ্যন্তরীণ, আভ্যন্তরীণ বিষয়। হ্যাঁ, বলি না আমরা এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়, এই শব্দটা ভুল, বলতে হবে অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ। শব্দটা হচ্ছে অভ্যন্তরীণ, শব্দটা কখনো আভ্যন্তরীণ নয়, শব্দটি আভ্যন্তরীণ নয়, শব্দটি হচ্ছে অভ্যন্তরীণ, শব্দটা অভ্যন্তরীণ। বুঝেছেন? বুঝেছেন? আচ্ছা, বুঝছেন, ধন্যবাদ। এরপরে আসেন 4 নম্বরে যদি বলি, দেখেন আমরা একটা মারাত্মক ভুল করি, সেটা হচ্ছে কাব্যগ্রন্থ। এটা ভুল। কাব্যগ্রন্থ কখনোই হবে না। হয় আপনাকে লিখতে হবে কবিতা গ্রন্থ, মানে কবিতার বই, নয়তো আপনাকে বলতে হবে কাব্য, দুইটার একটা। হয় আপনাকে বলতে হবে কবিতা গ্রন্থ, নয়তো আপনাকে বলতে হবে কাব্য। হয় কবিতা গ্রন্থ, নয়তো আপনাকে বলতে হবে কাব্য। কবিতা গ্রন্থ নয়, আপনাকে বলতে হবে কাব্য। কবিতা গ্রন্থ নয়, আপনাকে বলতে হবে কাব্য। হয় কবিতা গ্রন্থ, না হয় কাব্য। তাহলে এইটা ভুল, এইটা ভুল বানান, লিখতে হবে এইটা। ওকে, আসেন 5 নম্বর। 5 নম্বরে যদি আমরা লিখি, একটা শব্দ আছে দেখেন, অশ্রু জল, অশ্রু জল, অশ্রু জল। দেখেন, এই অশ্রু জল কিন্তু সঠিক, সঠিক, তবে ভুলও বলতে পারেন। অশ্রু মানে পানি, জল মানেও পানি। হ্যাঁ, পানি। এদিক থেকে এটা কি, এটা হচ্ছে ভুল। হ্যাঁ, ভুল। তবে এখন বিষয় হলো, দেখবেন প্রশ্ন, দেখবেন যে প্রশ্নে এসেছে, পরীক্ষা এসেছে, ক নম্বর সঠিক, খ নম্বরও সঠিক, গ নম্বরও সঠিক, ঘ নম্বরে অশ্রু জল দেওয়া আছে, কোনো উপায় নাই, তখন এটাই ভুল হিসেবে কাউন্ট করবেন। তবে অশ্রু জল এটা সঠিক শব্দ, অশ্রু জল শব্দটি সঠিক। অত্র লিখা যাবে না, এই লিখতে হবে, এই অত্র বিদ্যালয় হবে না, এই বিদ্যালয় হবে। অত্র বিদ্যালয় হবে না, এই বিদ্যালয়ে হবে, ঠিক আছে? হুম, বুঝছেন? বুঝছেন?
ওকে, এবার আসেন পরে আরেকটা শব্দ লিখি। অপেক্ষমান না অপেক্ষমান, কোনটা লিখবো? কোনটা লিখবো বলেন তো? এটা লিখবো না এটা লিখবো? কোনটা লিখবো বলেন? অপেক্ষমান অপেক্ষমান, একটাতে আছে মূর্ধন্য, এটাতে মূর্ধন্য আছে, এটাতে দন্তন্য আছে, কোনটা লিখবো বলেন? কোনটা লিখবো বলেন? কোনটা লিখবো? ঝটপট উত্তর করবেন, কোনটা লিখবো? বলেন কোনটা লিখবো? এটা লিখবো, এটা। আপনারা উত্তর করছেন অনেক দেরিতে। হ্যাঁ, দেখেন এখানে কি আছে, এখানে আছে ক যোগ মূর্ধন্য ষ, মূর্ধন্য ষ আছে। তাহলে এখানে মূর্ধন্য ষ এর পরে কি হয়? মূর্ধন্য ষ এর পরে যদি 14টা ব্যঞ্জন থাকে তারপরে মূর্ধন্য হয়। 14টা ব্যঞ্জন কি? ক বর্গের ক খ গ ঘ ঙ, প বর্গের প ফ ব ভ ম, আর অন্তস্থ জ অন্তস্থ হ অনুসার, এই কয়েকটা বর্ণ যদি থাকে তাদের পরে মূর্ধন্য হয়। এবার দেখেন তো, এই যে ম, এই মটা কি এর মধ্যে পড়ে? প ফ ব ভ ম, ম এর মধ্যে পড়ে। এই মূর্ধন্য ষ এর পরে ম আছে, মূর্ধন্য ষ এর পরে যদি এই 14টা বর্ণের যে কোনো বর্ণ থাকে তারপরে মূর্ধন্য হয়, সুতরাং এখানে মূর্ধন্য হবে, এটা হবে না। তাহলে অপেক্ষমান বানানে কি হবে? অপেক্ষমান বানানে মূর্ধন্য হবে। আচ্ছা, এরপরে আসেন লেখেন, দেখেন আরেকটা শব্দ যদি বলি আমি, তৎকালীন সময়ে, তৎকালীন, তৎকালীন সময়ে বা ইদানিং কালে। দেখেন এই দুইটাই ভুল। ইদানিং কালে, ইদানিং মানে কি? এই ইদানিং শব্দের অর্থ হচ্ছে বর্তমান কাল, বর্তমান কাল। আর তৎকাল মানে কি? অতীতকাল বোঝায়, তৎকাল সেই সময় আর কি, তৎকাল। আচ্ছা, অতীতকালে, যাই হোক। দেখেন তো এই তৎকালীন, কালীন কি একটা সময় কিনা? এটা সময় কিনা? কালীন, কাল, সময় কিনা? সময়। যদি এর মাঝে যদি সময় থাকে, আপনি কেন আবার আরেকটা সময় লিখবেন? অর্থাৎ এটা ভুল। আপনাকে লিখতে হবে কি? আপনাকে লিখতে হবে তৎকালীন, তৎকালীন, অথবা আপনাকে লিখতে হবে কি, এই জায়গাতে লিখতে হবে ইদানিং, ইদানিং, এখানে ইদানিং লিখতে হবে, ইদানিং, ইদা শুরু, ইদানিং। আর তৎকালীন বা তৎকালে, তৎকালে, হ্যাঁ, এরকম এখানে লিখতে হবে। এখানে এই রকমই লিখতে হবে। কথা বুঝলেন? কথা বুঝেছেন? হুম হুম হুম, বুঝছেন বুঝছেন? ওকে, এরপরে আসেন আরেকটা শব্দ যদি আমরা দেখি, তাহলে সেটা কি? কৃচ্ছ বা কৃচ্ছতা। হ্যাঁ, কৃচ্ছতা। আচ্ছা, কৃচ্ছ বা কৃচ্ছতা, বলেন তো কোনটা হবে এখানে? বলেন কোনটা হবে? কৃচ্ছ না কৃচ্ছতা? কোনটা হবে বলেন?
হুম, প্রথমটা তাই না? কৃচ্ছ হবে। ওকে, কৃচ্ছ শব্দটার অর্থ কি? কষ্টসাধ্য ব্রত বা শারীরিক ক্লেশ। হ্যাঁ, কষ্টসাধ্য ব্রত, অর্থাৎ যে ব্রতটা পালন করতে অনেক কষ্ট হয়, পরিশ্রমের বিষয় আছে। আচ্ছা, এখন দেখেন আমরা একটা বিষয় জানি, তা আর জ, এই দুইটা প্রত্যয়ের কাজ কি? এই দুইটা প্রত্যয়ের কাজ হইল কি করবে? এরা অ্যাডজেক্টিভ থেকে নাউনে রূপান্তর করবে, অ্যাডজেক্টিভ থেকে নাউনে। যেমন সরল, এই সরল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনে আসলে কি হবে? নাউনে আসলে হবে সারল্য, সরি, তা যুক্ত করলে হবে সরলতা। সরলতা অর্থাৎ একটা নাউন। আচ্ছা, যদি এর সাথে আমি জ যুক্ত করি তাহলে হবে সারল্য। লক্ষ্য করবেন, এই জ যুক্ত করার ক্ষেত্রে একটা কাজ করতে হবে। শব্দের প্রথম বর্ণে যদি অ থাকে সেই অটাকে আ বানাতে হবে, প্রথম বর্ণে যদি রস্বই থাকে সেটাকে ওই বানাতে হবে, প্রথম বর্ণে যদি রস্যু থাকে সেটাকে ও বানাতে হবে। এই হচ্ছে পার্থক্য। ওকে, এই হচ্ছে পার্থক্য। এবার দেখেন আপনি করলেন কি? করলেন বিচিত্র। এই বিচিত্র শব্দ যদি আপনি তা যুক্ত করেন তাহলে হবে বিচিত্র তা। আচ্ছা, আপনি যদি এই বিচিত্রের সাথে যদি জ যুক্ত করেন তাহলে হবে বৈচিত্র্য। কেন বৈচিত্র্য হবে? দেখেন এই যে প্রথম পদে রস্বইকার আছে, রস্বইকার মানে ঐকার। এখন বলছে সুজন, এই সুজন অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভতে দেখেন কি বলছে? সুজনতা, সুজনতা। বা যদি আপনি জ যুক্ত করেন তাহলে কি হবে? হবে সৌজন্য। রসুকারটা ওকার হয়ে যাবে। কথা বোঝা গেল? এইগুলো সবগুলো কি? এগুলো সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। কথা বুঝেছেন? কিন্তু এই জায়গাতে দেখেন এই যে কৃচ্ছ, এই কৃচ্ছ শব্দটা কি? এই কৃচ্ছ শব্দটা নিজেই নাউন। তাহলে আপনি বলেন তো, আপনি কি নাউনের সাথে কখনো তা আবার যুক্ত করে কি আবার নাউন করতে পারবেন? কখনোই না। এই জন্য কৃচ্ছতা হবে না, কৃচ্ছতা হবে না। বুঝলেন কি না বলেন? কৃচ্ছতা হবে না, বুঝছেন? বুঝছেন কিনা বলেন, বলেন। আচ্ছা, আপনাদেরকে এটার সাথে রিলেটেড করে আরেকটা পড়াই, সেটা হচ্ছে উৎকর্ষতা। উৎকর্ষ, উৎকর্ষ না উৎকর্ষতা হবে? কোনটা, কোনটা হবে বলেন তো? উৎকর্ষ না উৎকর্ষতা, কোনটা হবে বলেন তো? হুম, এটার বিশেষণ রূপ হবে কষ্টসাধ্য। বুঝছেন, বুঝছেন? কৃচ্ছ ব্রত বলতে পারেন বা কৃচ্ছ হতে পারে, কোনো সমস্যা নাই। কৃচ্ছ হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে বসানো যেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এই শব্দটা নাউন, নাউন হোক বা অ্যাডজেক্টিভ হোক, সে মানে সে অ্যাডজেক্টিভ রূপ নিক না কেন, না নিক, সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো সে নাউন কিনা। সে যদি নাউন হয় তাহলে তার সাথে বসাতে পারবেন না। ওকে, এখন দেখেন এই যে উৎকর্ষ, এই উৎকর্ষ এটা পুরোটা হচ্ছে নাউন, আর নাউনের সাথে কখনো তা যুক্ত হয় না, এই জন্য এটা হবে না, উৎকর্ষতা হবে না। উৎকর্ষ লিখতে হবে। কিন্তু দেখেন যদি আপনি বলেন উৎকৃষ্টতা, তাহলে উৎকৃষ্ট, এই যে দেখেন উৎকৃষ্ট লিখছেন না, এইটা আবার কিন্তু আবার অ্যাডজেক্টিভ। উৎকৃষ্ট এটা আবার অ্যাডজেক্টিভ, এর সাথে আপনি আবার যুক্ত করতে পারবেন উৎকৃষ্টতা, এর সাথে আপনি আবার যুক্ত করতে পারবেন উৎকৃষ্টতা, এর সাথে যুক্ত করতে পারবেন। এটাও ঠিক, এটাও ঠিক। উৎকৃষ্ট বা উৎকৃষ্টতা, উৎকৃষ্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর উৎকৃষ্টতা হচ্ছে নাউন, তখন এটা ঠিক আছে। কিন্তু উৎকর্ষতা হবে না, কারণ কি উৎকর্ষ নিজেই নাউন। ওকে, 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 বুঝলেন, বুঝলেন?
ওকে, আসেন এবার দেখেন চাকচিক্য, এটা কি সঠিক আছে একটু বলবেন? চাকচিক্যটি সঠিক আছে কিনা একটু বলবেন? চাকচিক্য সঠিক 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 কিনা একটু বলবেন? জি স্যার, সঠিক 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 কিনা? সঠিক সঠিক বলেন। চাকচিক্য ভুল, শব্দটা ছিল চকচক। এই চকচক শব্দটা দেখেন চকচক, এসে যখন জ প্রত্যয় যুক্ত হলো তখন সেটা হয়ে গেল চাক চক্ক। চাক চক্ক শব্দটা হয়ে গেল চাক চক্ক। দেখেন যখন জ প্রত্যয় যুক্ত হবে তখন প্রথম যে বর্ণটা আছে সেই বর্ণের সাথে যদি অ থাকে সে অটা আ হয়ে যাবে, এই জন্য এটা হয়ে যাবে চাক চক্ক। কখনো চাকচিক্য হবে না, চাকচিক্য হবে না, চাকচিক্য হবে না, চাকচিক্য হবে না। বুঝছেন বুঝছেন? সবাই বুঝেছেন? শোনেন, সঠিক এটাও ঠিক, ঠিক এটাও ঠিক। ওকে, এবার আসেন পরের শব্দটা লিখি। কত নম্বর শব্দ জানি লিখছিলাম আমরা? আহ 9 9 10, 10 নম্বর লিখবো। 10 নম্বর শব্দটার দিকে তাকান। 10 নম্বর শব্দে কি লেখা যায়? লিখে যায় দেখেন পরিবার বর্গ, পরিবার বর্গ, কর্তৃপক্ষ গণ, কর্তৃপক্ষগণ। দেখেন এই দুইটা বাক্য, এই দুইটা শব্দ ঠিক আছে কিনা? এই দুইটা শব্দ ঠিক আছে কিনা বলবেন? হুম, না ঠিক নেই। আচ্ছা দেখেন, পরিবার এটা বহুবচন, কর্তৃপক্ষ এটাও বহুবচন। বহুবচনের সাথে আবার বহুবচন বাচক শব্দ যুক্ত হবে না, হবে না, হবে না। অর্থাৎ শব্দটা হচ্ছে পরিবার, শব্দটা হচ্ছে কি কর্তৃপক্ষ। পরিবার এবং কর্তৃপক্ষ এই দুটো হচ্ছে শব্দ, সুতরাং এটা ঠিক। এগুলো হবে না, এগুলো হবে না। ঠিক আছে, কথা বুঝেছেন? কথা বুঝেছেন? দেখেন ওকে, এবার 11 নম্বরে আসেন। 11 নম্বর, 11 নম্বর কি লেখা যায়? কি লেখা যায়? কি লেখা যায়? কি লেখা যায়? হ্যাঁ, আচ্ছা দেখেন সমৃদ্ধশালী, আগে লিখেছি সমৃদ্ধিশালী। বলবেন কোনটা সঠিক? সমৃদ্ধশালী আর সমৃদ্ধিশালী কোনটা সঠিক? বলেন।
কি চমৎকার। আচ্ছা, দেখেন কোনটা হবে। দেখেন বিশেষণ গঠনে, আচ্ছা আপনারা কমেন্ট করছেন সমৃদ্ধশালী, প্রথমটা আচ্ছা ফার্স্টটা, তাই না? প্রথমটা দেখি আর কোনো কমেন্ট আসে কিনা। দেখেন বিশেষণ গঠনে নাউনের শেষে শীল, ময়, পূর্ণ, ভরা, শালী, হ্যাঁ শালিকা না কিন্তু এটা হচ্ছে শালী যুক্ত হয় বিশেষণ গঠনে। অর্থাৎ যার সাথে যুক্ত হবে সে হবে নাউন, নাউনের সাথে ওই শব্দগুলো যুক্ত হবে, যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ গঠন করবে। এবার দেখেন সমৃদ্ধ, এই সমৃদ্ধ নিজেই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর সমৃদ্ধি এটা হচ্ছে নাউন। এবার আপনি বলেন কার সাথে যুক্ত করবেন, কার সাথে যুক্ত করবেন বলেন। এবার কার সাথে যুক্ত করবেন, এবার বলেন কার সাথে যুক্ত করবেন। জিনিয়া ইসলাম, গত 2টা ক্লাসের পিডিএফ পান নাই, নক দিয়েছিলেন, দ্রুত পিডিএফ পেয়ে যাওয়ার কথা। দেখেন তাহলে আপনি এই যে নাউন এর সাথে আপনি শীল যুক্ত করেন, শীল, তাহলে কি হবে? সমৃদ্ধিশীল। তাহলে এটাই হচ্ছে কি আমার অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই জায়গাতে আমি সমৃদ্ধিশীল বা সমৃদ্ধিশালী যেটাই লিখি না কেন, এটা সঠিক, এটা ভুল। হয় আপনাকে লিখতে হবে সমৃদ্ধ, নয়তো আপনাকে লিখতে হবে কি সমৃদ্ধিশীল বা শালী। অন্য কিছু লিখলে ভুল হবে। কথা বুঝেছেন? কথা কি বুঝেছেন? বুঝছেন? শোনেন, আমার পেজে নক দিন খুরশেদ স্যার, হ্যাঁ পেজটাতে নক দিন, আমার আইডিতে নক দিন না প্লিজ। অনেকে আমার আইডিতে নক দিয়েছেন, আমি আইডিতে নক দিলে পিডিএফ আমি আইডিতে দেই নাই, মেসেঞ্জার আমি চালাই না। হ্যাঁ, সুতরাং আপনারা একটু পেজে নক দিন, পেজ থেকে দিয়ে দিবনি, লিঙ্ক ওখানে রাখা আছে, আপনি নক দিলেই দিয়ে দিবনি, ঠিক আছে? জাস্ট আপনাকে পেস্ট করে দিয়ে দিবনি, লিঙ্কটা পেস্ট করে দিয়ে দিবনি। আচ্ছা, ওকে, এবার আসেন দেখেন এখানে তাহলে হচ্ছে উন্নত। দেখেন উন্নত, এই উন্নত শব্দটা কি অ্যাডজেক্টিভ, কথা বুঝছেন? এটা অ্যাডজেক্টিভ। কিন্তু উন্নতি, এই উন্নতিটা কি? এই উন্নতিটা হচ্ছে নাউন। এই নাউনের সাথে আপনি এবার কি করবেন? উন্নতিশীল, হ্যাঁ উন্নতিশীল। আপনি যদি এখন এই উন্নতশীল যদি লিখেন তাহলে এটা হবে ভুল 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 ভুল, কারণ উন্নত নিজেই অ্যাডজেক্টিভ। আর এটা নাউনের সাথে আপনি শীল যুক্ত করবেন, তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। বা দেখেন বৃত্ত, নাউন, বৃত্তশালী,
শক্তি 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 হচ্ছে নাউন, শক্তিশালী। হ্যাঁ, সংশয় 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 নাউন, সংশয় পূর্ণ, সংশয় ভরা, সংশয় ভরা। সংশয় ভরা। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? কেন যায় না, কেন যাওয়ার তো কথা। ওকে, আসেন তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রুলস কিন্তু শেখালাম আপনাদের এটা। হ্যাঁ, 11 নম্বর। এবার আসেন 12 নম্বর। 12 নম্বরে আমরা কি পড়তে পারি? জন্ম বার্ষিক কি? এটা হচ্ছে জন্ম বার্ষিক, বার্ষিক জন্ম বার্ষিক, জন্মবার্ষিক আর জন্মবার্ষিকী। 13 নম্বরে পড়বো কি? বিদেহ। আরেকটা হচ্ছে বিদেহী, বিদেহী। হ্যাঁ, বলবেন এই দুটার মধ্যে কোনটা সঠিক আর কোনটা ভুল? এই দুটার মধ্যে কোনটা সঠিক আর কোনটা ভুল বলবেন? বলবেন কোনটা ভুল আর কোনটা সঠিক? বলেন কোনটা ভুল কোনটা সঠিক? আচ্ছা, আপনারা বলবেন না, বলবেন না, বুঝতে পেরেছি। এটাও ঠিক এটাও ঠিক। হ্যাঁ, এটা হচ্ছে অভিধান মতে ঠিক, অভিধান মতে ঠিক এটা। আর এটা হচ্ছে প্রচলিত শুদ্ধ। প্রচলিত শুদ্ধ মানে কি? প্রচলিত শুদ্ধ বলতে আসলে বোঝানো হচ্ছে যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতো সেখানে এই শব্দটি ছাড়া বাকি সবগুলো ভুল থাকতো, এই জন্য এটাকে সঠিকভাবে কাউন্ট করা হয়। হ্যাঁ, এই জন্য এটাকে বলছি প্রচলিত শুদ্ধ। কথা বুঝেছেন? তবে এই দুইটাই যদি অপশনে থাকে এইটাকে প্রাধান্য দিবেন। এটা হচ্ছে অভিধান মতে শুদ্ধ, আর এটা অভিধান মতে ভুল হলেও এটা প্রচলিত শুদ্ধ। আর বিদেহী কখনোই হবে না। শব্দটা হচ্ছে বিদেহ, মানে দেহ ছাড়া। বিদেহ মানে কি? দেহ ছাড়া, দেহ ছাড়া, দেহ ত্যাগ করেছে আর কি, দেহ ছাড়া, বিদেহ। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? আচ্ছা, এবার দেখেন আরেকটা শব্দ যদি আমি লিখি বিষাক্ত। বিষাক্ত আর হচ্ছে বিষধর, এই দুটো শব্দ সঠিক, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। সাপের ক্ষেত্রে হবে বিষধর, আর বিষ মিশ্রিতের ক্ষেত্রে হবে বিষাক্ত। দেখেন আমরা সাপকে বলি বিষাক্ত সাপ বলি না? সাপের দাঁতে বিষ থাকে, সাপের বডিতে বিষ থাকে না। হ্যাঁ, বিষ বহন করে দাঁতে, এই জন্য তাকে বলা হয় কি বিষধর, মানে বিষ ধারণ করে। সাপের ক্ষেত্রে বলবো বিষধর, আর বিষ মাখানো কোনো কিছুর ক্ষেত্রে বলবো কি? বিষাক্ত, বিষ মিশ্রিত, সেটাকে আমরা বলবো কি? বিষাক্ত। এরপরে আসেন 15 নম্বরটা যদি আমরা লিখি আশ্চর্য। আশ্চর্য আর হচ্ছে আশ্চর্যান্বিত। আশ্চর্যান্বিত, আশ্চর্য আর হচ্ছে আশ্চর্যান্বিত, এই দুটো শব্দের মধ্যে কোনটা সঠিক? দেখেন আশ্চর্য শব্দের অর্থ কি? আশ্চর্য শব্দের অর্থ হচ্ছে বিস্ময়, আর আশ্চর্যান্বিত হচ্ছে বিস্মিত, বিস্মিত। এখন আপনি বলেন আপনি কি বিস্ময় হন না বিস্মিত হন? আপনি কি বিস্ময় হন না বিস্মিত হন? কোনটা হন? আপনি বিস্মৃত হন, অর্থাৎ এইটার প্রয়োগ ঠিক আছে কিন্তু এটার প্রয়োগ ভুল।
আপনি আশ্চর্য থাকলে আপনি সেটাকে কি করবেন? আশ্চর্যান্বিত করবেন। আশ্চর্য থাকলে আপনি কি করবেন? আশ্চর্যান্বিত করবেন। আশ্চর্য থাকলে আপনি কি করবেন? আশ্চর্যান্বিত করবেন। কথা বুঝাচ্ছেন? আমার কথা কি বুঝাচ্ছেন? বলেন। কথা বুঝেছেন? আচ্ছা, 16 নম্বর দেখেন, আপনারা কমেন্ট অনেক দেরিতে করেন। হ্যাঁ, 16 নম্বর দেখেন, যেই আর যেই, এই দুটোর মধ্যে পার্থক্য কি বলবেন? একটা হচ্ছে যেই আর একটা হচ্ছে যেই, এই দুটোর মধ্যে পার্থক্য কি? দেখেন, যেই মানে যখন, আর এই যেই মানে কি ব্যক্তি। হুম, বলছি দেখেন, দুইটা কিন্তু প্রয়োগ আলাদা, প্রয়োগ আলাদা। বলছি যেই মেঘ ধরলো তখনই সে চলে গেল, চলে গেল। দেখেন, যেই মেঘ ধরলো অর্থাৎ কি? যখনই মেঘ ধরলো, যখন, যখন সময়, সময় নির্দেশ করছে। যখন মেঘ ধরলো তখন সে চলে গেল। বলছে যে আসুক, আমি আমার সিদ্ধান্তে অনড়, জানতে অনড়, আমি আমার সিদ্ধান্তে অনড়। যে আসুক, আমি আমার সিদ্ধান্তে অনড়, এই যেইটা কি? এই যেটা হচ্ছে যিনি, 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 যিনি আসুক না কেন, আমি আমার সিদ্ধান্তে কি করব? অনড় থাকবো, অনড় থাকবো, অনড় থাকবো, অনড় থাকবো। ঠিক আছে, যেই যা বলুক আমি আমার সিদ্ধান্তে অনড় থাকবো। কথা বুঝলেন? বুঝছেন? বুঝছেন? আচ্ছা, বুঝছেন, ধন্যবাদ। 17 নম্বর দেখেন, বাজে কয়টা? 10টা বেজে গেছে। আচ্ছা, ফলশ্রুতি। ফলশ্রুতি এই শব্দটা আমরা ভুল প্রয়োগ করি। ফলশ্রুতি, ফলশ্রুতি এই শব্দটা আমরা ভুল প্রয়োগ করি। হ্যাঁ, কেমন ভুল দেখেন, বলছে কি, আমি অনেক পড়েছি, ফলশ্রুতিতে পাশ করেছি। বলেন তো, এই বাক্যটা ঠিক আছে কিনা? দেখেন তো ঠিক আছে কিনা? ঠিক নাই। কারণ ফলশ্রুতি মানে কি? ফলশ্রুতি মানে শ্রুতি ফল, শ্রুতি ফল, শ্রুতি ফল মানে কি? শ্রুতি মানে কি? শোনা, শুনলে ফল পাবেন, মানে কি? পুণ্য লাভ করিবেন, পুণ্য লাভ করবেন, শুনলে পুণ্য লাভ করবেন। মঙ্গল কাব্যের যে শ্রুতি ফল আছে না, সেই শ্রুতি ফল, ফলশ্রুতি। অর্থাৎ এটা হচ্ছে ভুল। পাশ করেছি ফলে, অনেক পড়েছি ফলে পাশ করেছি। হুম, বুঝছেন? হ্যাঁ, ফলে পাশ করেছি, রাইট।
আচ্ছা, এরপরে আসেন 18 নম্বর। দেখেন বলছি স আর সহ, মানে স, দুই সহের মধ্যে পার্থক্য কি? এই স মানে হচ্ছে সহ, আর এই স মানে কি? এই স মানে হচ্ছে নিজ। নিজ বলছি স্ত্রী সহ, স্ত্রী সহ মানে কি? মানে হচ্ছে স্ত্রী, সস্ত্রীক, বা স্ত্রী সহ মানে কি? সস্ত্রীক। দেখেন পরিবার সহ, পরিবার সহ, তাহলে এটা বলতে হবে কি? সপরিবার, সপরিবার, এটা ঠিক আছে। কিন্তু আপনি এই জায়গাতে সস্ত্রীক লিখতে পারবেন না, এটা ভুল। সহ মানে স, পরিবার সহ, স্ত্রী সহ, সস্ত্রীক, সপরিবার, বান্ধব সহ, সবান্ধব, ঠিক আছে। তার মানে আপনি এই জায়গাতে এই স শব্দটা বসাতে ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, বুঝছেন? 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 বলেন। অনিশ, দেখেন সময়কাল, এই যেহেতু সময় মানে সময় নির্দেশ করছে, কাল নির্দেশ করছে, কাল মানে হচ্ছে অপপ্রয়োগ, বাদ দিয়ে শুধু আপনাকে লিখতে হবে সময়। সময়কাল লিখা যাবে না, সময়কাল লিখা যাবে না। দেখেন লক্ষ্য, একটা হচ্ছে লক্ষ্য, দুই লক্ষ্যের মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে উদ্দেশ্য, জীবনের লক্ষ্য, উদ্দেশ্য বোঝায় এই লক্ষ্য দিয়ে। আর এই লক্ষ্য দিয়ে কি বোঝায়? নিশানা বোঝায়, নিশানা বা টাকা, মানে সংখ্যা বোঝায়, নিশানা বা সংখ্যা। সে আমার দিকে লক্ষ্য করলো মানে আমার দিকে তাকালো, বা সংখ্যা মানে 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ, ঠিক আছে, এরকম। বুঝছেন? বুঝছেন? আচ্ছা, পরের শব্দটা দেখেন, 21 নম্বর শব্দটা দেখেন। 21 নম্বর শব্দটা আমরা যদি দেখি, বিবিধ কাল, বিবিধ প্রকার, বিবিধ প্রকার। বিবিধ প্রকারের ক্ষেত্রে আপনি কি করবেন? দেখেন বিবিধ মানে হচ্ছে বিভিন্ন প্রকার, বিভিন্ন প্রকার, সুতরাং এই বিবিধর সাথে প্রকার যদি যুক্ত করেন এটা হবে অপপ্রয়োগ। তাহলে হয় আপনাকে বিবিধ শব্দটাই ব্যবহার করতে হবে, বিবিধ, বিবিধ শব্দটাই আপনাকে ব্যবহার করতে হবে। কথা কি বুঝেছেন আমার? কথা বুঝেছেন? কথা বুঝেছেন? 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 ধন্যবাদ, বুঝছেন। এবার আসেন 22 নম্বরটা যদি আমরা দেখি, তাহলে খাঁটি গরুর দুধ, গরুর দুধ, খাঁটি গরুর দুধ, ভুল না সঠিক বলবেন? খাঁটি গরুর দুধ, ভুল না সঠিক বলবেন? সরকারি মহিলা কলেজ, মহিলা কলেজ, সঠিক না ভুল? আচ্ছা, দেখেন এগুলো আসলে কি, এই খাঁটি কখনো গরু হয় না, খাঁটি হচ্ছে দুধ। সরকার মহিলা কখনো সরকারি হয় না, সরকারি কি কলেজ। তাহলে এগুলো লিখতে হবে কি? গরুর খাঁটি দুধ, গরুর খাঁটি দুধ, খাঁটি গরুর খাঁটি দুধ। বাকি মহিলা সরকারি কলেজ, মহিলা সরকারি কলেজ, কলেজ। উচ্চ বালিকা বিদ্যালয় না, বালিকা উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, অর্থাৎ বিদ্যালয়টা উচ্চ, বালিকাগুলো উচ্চ, ছোট সব আছে, ঠিক আছে। আচ্ছা, বা বলতে পারি কি, বিরাট গরু ছাগলের হাট না, গরু ছাগলের বিরাট হাট, গরু ছাগলের বিরাট
হার্ড, বিরাট হার্ড, ঠিক আছে। এই অপপ্রয়োগ গুলো দেখবেন। হ্যাঁ, এই অপপ্রয়োগ গুলো দেখবেন। কথা বুঝছেন? কথা বুঝেছেন? বুঝছেন? বুঝছেন? লিখেছেন? লিখেছেন? আচ্ছা, ওকে, আসেন পয়েন্টটাতে আসি। এটা কত নম্বর ছিল জানি? 22 নম্বর। 23-এ আসেন, দেখেন ভেরি আর ভেরি দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য কিছুই না। এই ভেরি মানে হচ্ছে ঢাক, যুদ্ধের দামামা। আর এই ভেরি মানে কি? স্ত্রী, স্ত্রী ভেড়া। কথা বলছেন? স্ত্রী ভেড়া। বুঝছেন? 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 আচ্ছা। আচ্ছা, আরেকটা শব্দ লিখি আমরা, ভারী আর ভারী। হ্যাঁ, আচ্ছা, এই ভারী মানে কি? এই ভারী মানে হচ্ছে অত্যন্ত বা অনেক চমৎকার, বলি না ভারী চমৎকার লাগছে। এই ভারী মানে কি? অত্যন্ত। আর এই ভারী মানে হচ্ছে ওজন। হ্যাঁ, দুইটার মধ্যে পার্থক্য আছে, পার্থক্য বুঝে ব্যবহার করতে হবে, পার্থক্য বুঝে ব্যবহার করতে হবে। কথা বুঝেছেন? আমার কথা বুঝেছেন? বলেন, কথা বুঝিয়াছেন? বুঝছেন? ধন্যবাদ। এবার আসেন পয়েন্টটা, শীষ, শীষ, শীষ। হুম, এই শীষ মানে কি? ওই যে দুষ্টু ছেলেরা যে সিটি দেয়, সে শীষ, শীষ দেওয়া। হ্যাঁ, শীষ দিয়ে যায়, শীষ দেওয়া। এই শীষ মানে কি? কাচের বোতল, শিশি বলি না, শীষ কাচ। আর এই শীষ মানে কি? এই শীষ মানে হচ্ছে শীর্ষ, মানে চূড়া, চূড়া, চূড়া বুঝায়। অর্থাৎ তিনটা শব্দই সঠিক, তিনটা শব্দই সঠিক, তিনটা শব্দই সঠিক। হ্যাঁ, বুঝলেন? বুঝলেন? আচ্ছা, এবার আসেন আরেকটা লিখি হচ্ছে আগত আর আসন্ন। এই দুটোর মধ্যে পার্থক্য বুঝবেন। আগত মানে যেটা চলে গেছে, গত হয়েছে, গত হয়ে গেছে। আসন্ন মানে কি? আসবে, আসবে, ভবিষ্যতে আসবে আর কি, সেটা হচ্ছে আসন্ন।
আসন্ন প্রাইমারি পরীক্ষা, ঠিক আছে, আসন্ন প্রাইমারি পরীক্ষার আগত মানে কি, যেটা চলে গেছে সেটাকে বলা হয় আগত। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? এরপর আসেন স্বাক্ষর আর স্বাক্ষর দুইটার মধ্যে পার্থক্য বুঝেন। সযোগ অক্ষর, স্বাক্ষর, সযোগ অক্ষর, স্বাক্ষর। এটা হচ্ছে স মানে নিজ, নিজের অক্ষর মানে নিজের পরিচয়, অর্থাৎ নামসই, নামসই বা টিপসই যেটা বলি। আর এই স্বাক্ষর মানে কি, অক্ষর সহ, মানে কি অক্ষর জ্ঞান, অক্ষর জ্ঞান, অক্ষর জ্ঞান। সাক্ষরতার হার মানে এটা সে সাক্ষরতার হার। আর এই স্বাক্ষর মানে কি, এই স্বাক্ষর মানে হচ্ছে সে শিক্ষিত কিনা, এটা বোঝায়। দুইটার মধ্যে পার্থক্য একটু বুঝে নিয়েন। হ্যাঁ, দুইটার মধ্যে পার্থক্য একটু বুঝে নিয়েন। বুঝছেন? বুঝছেন? দেখেন আরেকটা শব্দ লিখছি কি, তাপদাহ। শব্দটা তাপদাহ না, শব্দটা হচ্ছে দাবো দাহ, দাবো দাহ। ঠিক আছে, তাপ শব্দের অর্থ আর দাহ শব্দের অর্থ একই, উত্তাপ, উত্তাপ। হ্যাঁ, উত্তাপ। আর এটা হচ্ছে কি দাবানলের দাহ। ঠিক আছে, এই দাব দাহ হবে, তাপ দাহ কখনোই হবে না, হবে না, হবে না। শব্দটা সঠিক করে নিবেন। তাপ দাহ হবে না, শব্দ হচ্ছে দাবদাহ। ঠিক আছে, দাবদাহ। আচ্ছা, কেবল মাত্র, কেবল মাত্র বা শুধুমাত্র, এই দুইটা শব্দ ভুল। হ্যাঁ, হয় আপনাকে বলতে হবে কি, বলতে হবে শুধু কেবল, বলতে হবে কেবল, কেবল, কেবল বা শুধু বা মাত্র। হ্যাঁ, যে কোনো একটা ব্যবহার করবেন, সবগুলো ব্যবহার করবেন না। বুঝছেন? বুঝছেন? বুঝলে একটু আওয়াজ দেবেন। ওকে, এরপরে আসেন পরে যেটা শিখি সেটা কি, উল্লেখিত, উল্লেখিত না উল্লিখিত, উল্লিখিত, উল্লেখ না উল্লিখ, উল্লিখ। ঠিক আছে, কোনটা হবে, কোনটা হবে? বা আরেকটা লিখতে পারি, অনুভূমিক না আনুভূমিক, কোনটা হবে? কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন। অনুভূমিক না আনুভূমিক? স্বাগত, স্বাগত না সুস্বাগত, কোনটা, কোনটা হবে বলবেন, কমেন্ট করবেন। হুম, কমেন্ট করবেন। তৈরি না তৈরি, কোনটা হবে বলবেন।
বুঝলেন বুঝলেন? বুঝছেন বুঝছেন? কোনটা হবে? আচ্ছা দেখেন, শব্দটা হচ্ছে উৎ যোগ লিখিত। উৎ যোগ লিখিত সমান কি? উল্লিখিত। এটা ঠিক। উৎ যোগ লিখিত হয় না। উৎ যোগ লিখিত হয় না। দেখেন, উল্লেখ হবে না, হবে কি? উল্লেখ। উল্লেখ কারণ কি? উৎ যোগ লেখ, উল্লেখ। ঠিক আছে। আনুভূমিক, দেখেন তো এটা কি লিখেছেন আপনারা? কি লিখছেন? কি লিখছেন? কিছু লিখেননি আপনারা? আচ্ছা দেখেন, অনুভূমি, সরি, আচ্ছা, অনুভূমি যোগ ক সমান কি? সমান হচ্ছে অনুভূমিক। অনুভূমিক, অনুভূমিক। অর্থাৎ উত্তরটা হবে এই, এটাও আনুভূমিক লিখে ফেলছি। আচ্ছা, এটা হবে, এটা হবে না। আচ্ছা, স্বাগত হবে, সুস্বাগত হবে না। কেন হবে না? দেখেন, স্বাগত, স্বাগত মানে কি? সুযোগ আগত, সুযোগ আগত। এখন একটা সু আছে, এর পূর্বে কি আপনি আবার সু সু আগত লিখবেন? তাহলে এটা কি বাহুল্য দোষ হয়ে যাবে, অর্থাৎ এটা হবে না। সু সু আগত হবে না, শুধু হবে কি স্বাগত। সুযোগ আগত মানে আগত সমান স্বাগত। সুযোগ আগত, এটা হবে না, এটা হবে না। তৈরি, এটাও ঠিক, এটাও ঠিক। এটা হচ্ছে ক্রিয়া, এটা ক্রিয়া। আর এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, এটা ক্রিয়া আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হুম, বুঝলেন বুঝলেন? প্রথমটা হবে স্যার, প্রথমটা হবে মানে কোনটা? প্রথমটা হবে স্যার বলেন, বলেন প্লিজ স্যার, বলেন কোনটা প্রথমটা হবে? দেখেন, সে পোশাক তৈরি করে, তৈরি তখন ক্রিয়াপদ। তৈরি পোশাক, হ্যাঁ তৈরি পোশাক, তাহলে তৈরি তখন অ্যাডজেক্টিভ। তৈরি অ্যাডজেক্টিভ আর তৈরি হচ্ছে কি? এই তৈরি হচ্ছে ক্রিয়া। দীর্ঘিকার দিয়ে অ্যাডজেক্টিভ আর রস্বইকার দিয়ে ক্রিয়া হবে। হুম, বুঝছেন বুঝছেন? আচ্ছা, ওকে, আসেন এবার আমরা কিছু বাক্য শুদ্ধি দেখি। বাক্য শুদ্ধি, হুম, বাক্য শুদ্ধি দেখবো আমরা কিছু। লক্ষ্য করেন, বাক্য শুদ্ধি। হ্যাঁ, বাক্য শুদ্ধি প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাচ্যজনিত। বাচ্যজনিত, বাচ্যজনিত, লক্ষ্য করবেন, বাচ্যজনিত। যদি হ ধাতু থাকে, হ ধাতু, হ ধাতু, হ্যাঁ, তার পূর্বের শব্দটা ইত যুক্ত হবে, ইত যুক্ত হবে, ইত যুক্ত হবে। কেমন? দেখে বলছি, এ কথা প্রমাণিত, প্রমাণ হয়েছে, প্রমাণ হয়েছে। দেখেন এই বাক্যে ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ হচ্ছে হয়েছে। হয়েছে তো দেখেন কি আছে? হ আছে, হ ধাতু। তাহলে তার আগে যে শব্দটা আছে সাথে তার সাথে কি যুক্ত করতে হবে? ইত যুক্ত করতে হবে। হবে কি? প্রমাণিত হয়েছে। তাহলে এ কথা প্রমাণিত হয়েছে। তাহলে দেখেন এই কথা কি হয়েছে? প্রমাণিত হয়েছে। বলছি সূর্য, সূর্য পূর্ব দিকে, পূর্ব দিকে উদয় হয়েছে, উদয় হয়েছে, উদয় হয়েছে হবে না, উদয় হয়েছে হবে না। কি হবে? উদিত হয়েছে, উদিত। উদয় না হয়ে কি? উদিত, উদিত। ঠিক আছে, উদিত। ওকে,
বুঝছেন বুঝছেন বুঝছেন? আচ্ছা, তাহলে পূর্ব দিকে উদিত হয়েছে, তাহলে কি করব? উদিত। হ্যাঁ, এখন দেখেন, হ্যাঁ বুঝছেন, ধন্যবাদ, বুঝেছেন আপনারা। দেখেন বলছে কি, যুক্তি খণ্ডিত হয়েছে। দেখেন হয়েছে ধাতু আছে, এই জন্য খণ্ডিত হয়ে গেল, খণ্ডন না হয়ে খণ্ডিত হয়ে গেছে। এখন যদি আমি এই বাক্যটা এইভাবে লিখি, আমি যুক্তি খণ্ডিত না হবে, তখন খণ্ডন করেছি, আমি যুক্তি খণ্ডন করেছি, তখন হচ্ছে কি আমি যুক্তি খণ্ডন করেছি। দেখেন ক্রিয়াপদ হচ্ছে কর, কর, এই জন্য এটা কি হয়েছে? খণ্ডন হয়েছে। আর এখানে ক্রিয়াপদের ধাতুটা কি? হ ধাতু, হ, এই জন্য এখানে ইতো যুক্ত হয়েছে, ইতো। পার্থক্য হচ্ছে এতটুকু, বুঝলেন কিনা? পার্থক্য হচ্ছে এতটুকু, বুঝলেন কিনা? বুঝলেন কিনা বলেন, বুঝলেন কিনা? হুম, বুঝছেন বুঝছেন বুঝছেন? ধন্যবাদ। এবার আসেন 2 নম্বরে যদি আমরা দেখি, তাহলে আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি বাহুল্য দোষ। বাহুল্য দোষ জনিত ত্রুটি, বাহুল্য দোষ জনিত। কেমন বাহুল্য দোষ? বলছে সকল আলেম গণ খারাপ হতে পারে না। দেখেন, লক্ষ্য করেন, এই জায়গাতে সকল আলেমগণ, হয় আপনাকে লিখতে হবে সকল আলেম, নয়তো আপনাকে লিখতে হবে আলেমগণ, আলেমগণ, যে কোনো একটা লিখতে হবে আপনাকে, যে কোনো একটা লিখতে হবে আপনাকে। বুঝলেন 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 কিনা বলেন? এরপরে আসেন, এই কোথায় গেলাম, এরপরে আসেন 3 নম্বরে লিঙ্গজনিত ত্রুটি। দেখেন বলছি বিদ্বান, এর স্ত্রীবাচক কি? বিদুষী, বিদুষী, বিদ্বান বিদুষী। দেখেন লক্ষ্য করবেন, তৎসম স্ত্রীবাচক, স্ত্রীবাচক শব্দ, শব্দ, হ্যাঁ, এর পূর্বে স্ত্রীবাচক বিশেষণ হবে, স্ত্রীবাচক বিশেষণ, স্ত্রীবাচক বিশেষণ। শব্দটা যদি অতৎসম স্ত্রীবাচক শব্দ হয়, তাহলে তার পূর্বে বসবে পুরুষবাচক বিশেষণ, পুরুষবাচক বিশেষণ, পুরুষবাচক বিশেষণ। এটা একটু ভালো করে বুঝে নেন, হ্যাঁ, ভালো করে বুঝে নেন। দেখেন বলছে কি, বিদুষী নারী, বিদুষী নারী, স্ত্রীবাচক, পুরুষবাচক কি? বিদ্বান, 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 বিদ্বান মামি, বিদ্বান রানী, রানী, বিদ্বান রানী, বিদ্বান মেয়ে। দেখেন এই ক্ষেত্রে কিন্তু আর কখনোই বিদুষী হবে না, কারণ এগুলো হচ্ছে অতৎসম, আর এটা হচ্ছে তৎসম, তৎসম অতৎসম। বুঝছেন 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 বুঝছেন?
জি বলুন। সান্ডার ডিম নিয়ে এসছেন? এগুলো কি সান্ডার তেল দিয়ে মাখানো? ইহ, আছে। থ্যাংক ইউ। বুঝলেন কিনা বলেন? ওকে, আসেন এবার। হুম, দেখেন, তাহলে এখানে আমি যে কথাটা বললাম একটু দেখবেন। এখানে আমি যে কথাটা বললাম, এখানে হচ্ছে অতৎসময় যদি স্ত্রীবাচক শব্দ হয় তার পূর্বে পুরুষবাচক বিশেষণ বসবে, আর তৎসময় স্ত্রীবাচক শব্দ হলে তার পূর্বে স্ত্রীবাচক বিশেষণ। হ্যাঁ, পার্থক্য হচ্ছে এটা। ওকে, এরপরে আসেন, বলছি রহিমা পাগল হয়ে গেছে। হয়ে গেছে। হুম, রহিমা পাগলি হয়ে গেছে। হয়ে গেছে। বলেন কোন বাক্যটা সঠিক হবে? কোন বাক্যটা সঠিক হবে বলেন? কোন বাক্যটা সঠিক হবে? ঝটপট করে একটু বলবেন কোন বাক্যটা সঠিক হবে এখানে। কোন বাক্যটি সঠিক হবে এখানে? হুম, পাগল হয়ে গেছে, রাইট। পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে, পাগলি হবে না। হ্যাঁ, তাহলে পাগলি হবে না, হবে না, হবে না। দেখেন, বলছি কি, বলছি আহ বলছি হেনা একজন স্কুল শিক্ষিকা। স্কুল শিক্ষিকা
অথবা শিক্ষক, কোনটা হবে বলেন? স্কুল শিক্ষিকা না শিক্ষক, কোনটা হবে বলবেন? স্কুল শিক্ষিকা না শিক্ষক, কোনটা হবে? একটু ঝটপট বলবেন। কোনটা হবে বলবেন বলবেন বলবেন। শিক্ষক, রাইট, শিক্ষক হবে, শিক্ষিকা হবে না, কারণ প্রাতিষ্ঠানিক পদমর্যাদা কখনো নারীবাচক হয় না, নারীবাচক হয় না, প্রাতিষ্ঠানিক পদমর্যাদা কখনো নারীবাচক হয় না। বলতে পারেন শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী না, সভাপতি। কারণ এটা একটা সংগঠনের প্রাতিষ্ঠানিক পরিচয়, কখনো নারীবাচক হবে না। ওকে, আচ্ছা, ওকে, এরপরে আসেন 3 নম্বর, সাধু চলিতের দূষণ। সাধু চলিত দূষণ কেমন? বলছে তিনি, আচ্ছা, কি লেখা যেতে পারে, কি লেখা যেতে পারে? শিট শিট শিট, দেখেন বলছি, আমি তাহাকে পত্র লিখিয়েছি, লিখেছি, লিখেছি। দেখেন এটা হচ্ছে অপপ্রয়োগ। তাহলে এটা সঠিক প্রয়োগটা কি দেখেন, এই যে তাহাকে সাধু, পত্র সাধু, হ্যাঁ, লিখেছে এটা চলিত। হ্যাঁ, তাহলে এখানে বলবেন কি, আমি তাকে চিঠি লিখেছি, আমি তাকে চিঠি লিখেছি, আমি তাকে চিঠি লিখেছি। হ্যাঁ, আমি তাকে চিঠি লিখেছি, তাহলে এটা লিখবেন, আমি তাকে চিঠি লিখেছি। কথা বুঝেছেন? কথা বুঝলেন? কথা বুঝলেন? আচ্ছা, এরপর আসেন, কয় কোটি, কয় কোটি? আচ্ছা, লিখেন এবার। এবার লিখবেন, জাপান উন্নতশীল দেশ, উন্নতশীল দেশ। এই বাক্যে ভুল কি? এটা বিশেষণজনিত ভুল। দেখেন দেশ এটা নাউন, এরপরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। দেখেন একটু আগে আপনাদেরকে দেখালাম যে উন্নত এটা একটা অ্যাডজেক্টিভ, আর নাউনের সাথে কি বসে? শীল বসে। শীলময় পূর্ণশালী বসে কি করে? অ্যাডজেক্টিভ করে। তাহলে আপনাকে কি করতে হবে? নাউনের পূর্বে, অর্থাৎ উন্নত, নাউনটা কি? উন্নতি, এই উন্নতির সাথে শীল যুক্ত করবেন, তখন সেটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে এটা হয় আপনাকে করতে হবে উন্নতিশীল, নয়তো আপনাকে করতে হবে শুধু উন্নত, দুইটার একটা করতে হবে। বা দেখেন হচ্ছে কি সমৃদ্ধ, আচ্ছা বলছি সমৃদ্ধমান পরিবারে তার জন্ম, পরিবারে তার জন্ম। দেখেন সমৃদ্ধমান, মানও অ্যাডজেক্টিভ করে, ঠিক আছে, কিন্তু এখন একটা ব্যাপার হলো দেখেন, একটা ব্যাপার হলো দেখেন, সমৃদ্ধ নিজেই হচ্ছে কি? নিজেই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এর সাথে আপনি কখনো মান যুক্ত করে অ্যাডজেক্টিভ করতে পারবেন না? পারবেন না। আপনাকে কি করতে হবে? আপনাকে নাউনের সাথে মান যুক্ত করতে হবে। তাহলে আপনি শব্দটা লিখতে পারতেন সমৃদ্ধি মান,
সমৃদ্ধিমান পরিবারে তার জন্ম, অর্থাৎ এই জায়গাতে হয় আপনি সমৃদ্ধি করবেন, নয়তো আপনি শুধু সমৃদ্ধ করবেন, অর্থাৎ এই দুইটার একটা। অর্থাৎ আপনাকে বিশেষণের ঠিকঠাক প্রয়োগ করতে হবে, বিশেষণের ঠিকঠাক প্রয়োগ করতে হবে, ঠিক আছে? বিশেষণের ঠিকঠাক প্রয়োগ করতে হবে, তাহলে আপনি এই জায়গায় সঠিক উত্তরটি করতে পারবেন। বুঝলেন কিনা? একটু আওয়াজ দেবেন। বুঝছেন বুঝছেন বুঝছেন? বুঝেছেন? ধন্যবাদ। এবার আসেন দেখেন, প্রত্যয়জনিত কিছু ত্রুটি আছে, প্রত্যয়জনিত। হ্যাঁ, প্রত্যয়জনিত। দেখেন বলছে কি, দৈন্যতা সুখের হয় না, বা সুখ বয়ে আনে না, সুখ বয়ে আনে না, আনে না, হ্যাঁ, সুখ বয়ে আনে না। বা দেখেন, লক্ষ্য করেন, দৈন্যতা, এই জায়গাতে লক্ষ্য করবেন শব্দটা হচ্ছে দিন, এই দিনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ। এখন এইটাকে যদি আপনি নাউন করতে চান, তাহলে এর সাথে তা যুক্ত করতে হবে, জ যুক্ত করতে হবে। এগুলো আপনাদেরকে পড়িয়েছি, আমি একটু আগে পড়িয়েছি। তা যদি যুক্ত করেন তাহলে হবে দীনতা, আর যদি জ যুক্ত করেন তাহলে হবে দৈন্য। এখন হয় আপনাকে দৈন্য যুক্ত করতে হবে, নয়তো মানে দীনতা, হয় এটা নিতে হবে নয়তো এটা। এখন যদি আপনি এটা নেন তাহলে এটা হচ্ছে অপপ্রয়োগ, এটা হচ্ছে ভুল প্রয়োগ। এটা অপপ্রয়োগ বা এটা হচ্ছে ভুল প্রয়োগ। কথা বুঝেছেন? এটা অপপ্রয়োগ বা এটা হচ্ছে ভুল প্রয়োগ। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? দেখেন বলছি, বিদ্যান, বিদ্যান, বিদ্যান মূর্খ অপেক্ষা, মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতর। বলেন এটাতে কি ধরনের ভুল আছে? এইটাতে কি ধরনের ভুল আছে বলেন? এটাতে কি ধরনের ভুল আছে বলেন? বুঝছেন বুঝছেন? হ্যাঁ, শ্রেষ্ঠ হবে। কেন শ্রেষ্ঠ হবে? দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম পড়াতে গিয়ে, ইষ্ঠ, তর, তম, এরা কি? এরা হচ্ছে অতিশায়ন। এরা কি? অতিশায়ন, বিশেষণের অতিশায়ন। এরা হচ্ছে কি করে? তুলনা করে। আপনি কখনোই একটা শব্দের সাথে তর, তম, হ্যাঁ, তর, তম, ইষ্ট এগুলো সব একসাথে যুক্ত করতে পারবে না। যে কোনো একটা, যে কোনো একটা, যে কোনো একটা। যেহেতু ইষ্ট আছে, সুতরাং এখানে তর হবে না, তর হবে না। ওকে, তাহলে এগুলো হচ্ছে প্রত্যয়জনিত ত্রুটি। কি জনিত ত্রুটি? প্রত্যয়জনিত ত্রুটি, প্রত্যয়জনিত ত্রুটি, এগুলোকে বলা হয় প্রত্যয়জনিত ত্রুটি। কথা বুঝছেন? আচ্ছা, এরপরে আসেন, বলছি কি, বলছি সারা জীবন, সারা জীবন ভূতের, সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম, মজুরি খেটে মরলাম, খেটে মরলাম। তাহলে এটাকে আপনি কি বলবেন? কি জনিত ত্রুটি বলেন? সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম, হ্যাঁ, সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম,
আচ্ছা বলেন এটা কি ধরনের ত্রুটি, এখানে কি সমস্যা, মানে কি চেঞ্জ করতে হবে? ওকে, আচ্ছা দেখেন লক্ষ্য করেন, সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম না, এটা হবে বেগার, বেগার, বেগার খেটে মরলাম, বেগার, বেগার খেটে মরলাম, বেগার খেটে মরলাম। বা দেখেন আরেকটা বলছে কি, নুন আনতে, নুন আনতে ভাত ফুরায়, ভাত ফুরয়, নুন আনতে ভাত ফুরয়। দেখেন ভাত হবে না, হবে কি পান্তা, পান্তা। এগুলো হচ্ছে বাগধারার শব্দ পরিবর্তন, প্রবাদ প্রবচনের শব্দ পরিবর্তন। প্রবাদ প্রবচনে যদি শব্দ চেঞ্জ করেন, পরিবর্তন করেন, তাহলে বাক্যতার যোগ্যতা হারাবে, হারাবে, হারাবে। বুঝেছেন, বুঝেছেন? তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে বাগধারার শব্দ পরিবর্তন, এগুলো হচ্ছে বাগধারার শব্দ পরিবর্তন। হ্যাঁ, দেখে বলছে কি, চোরে চোরে মাসতুতো ভাই, না চোরে চোরে, চোরে চোরে মামাতো ভাই, মামাতো ভাই। বাক্যতার যোগ্যতা হারাবে, কি করতে হবে? মাসতুতো, 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 ঠিক আছে, মাসতুতো ভাই। তাহলে এগুলো হচ্ছে বাগধারার শব্দ পরিবর্তন, প্রবাদ প্রবচনের শব্দ পরিবর্তন। এই চেঞ্জ গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। কথা বুঝাচ্ছেন? তাহলে এই যে এই টাইপের যে শব্দগুলো আছে, এই শব্দগুলো আপনারা চর্চা করবেন। বইতে অনেক বাক্য আছে, আমি তো সব বাক্য দেখাতে পারবো না, বা স্লাইড করা নেই। আচ্ছা, যতটুকু পেয়েছি, চেষ্টা করেছি, আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।